অবশেষে বিএনপির সাথে গাদ্দারি করা নেতাকর্মীদের আবারও দলে ফেরত নিচ্ছেন তারেক রহমান, এমনই গুঞ্জন শোনা যাচ্ছে রাজনৈতিক অন্দরমহলে। তারেক রহমানের কড়া নির্দেশ ছিল কেউ নির্বাচনে যাবে না, যে যাবে সে মির্জাফর। কিন্তু সেই নির্দেশকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ভোটের মাঠে নেমেছিলেন তারা। ফলাফল যা হওয়ার তাই হয়েছিল। দলের পদ হয়েছিলেন আজীবনের জন্য বহিষ্কৃত। কিন্তু রাজনীতির রঙ্গমঞ্চে পাশার দান উল্টে যেতে সময় লাগে না। আজ সেই বিদ্রোহী নেতারাই গলায় জয়ের মালা পরে আবারও নয়া পল্টনের দরজায় কড়া নাড়ছেন। শুধু কড়া নাড়া নয়, পর্দার আড়ালের খবর বলছে দলের কাণ্ডারি তারেক রহমানের পায়ে ধরে ক্ষমা চাইতেও তারা এখন প্রস্তুত। তাদের লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে দলে ফেরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজপথের লড়াকু কর্মীদের রক্ত জল করা, ত্যাগের বিনিময় করা এই দলে কি বিশ্বাসঘাতকদের এত সহজে মাফ করে দেওয়া হবে, নাকি তারেক রহমানের বরফ শীতল মন গলবে না কিছুতেই? এভাবেই শুরু হতে যাচ্ছে বিএনপির ইতিহাসের সবচেয়ে বড় পলিটিক্যাল ড্রামা। আজ আমরা উন্মোচন করব এই বিদ্রোহের নেপথ্যের কাহিনী এবং তারেক রহমানের সেই গোপন গাণিতিক হিসাব, যা এই ৭টি এমপির ভবিষ্যৎ অন্ধকার করে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ রাজনীতির এই দাবা খেলায় শেষ চালটি কার তা জানলে আপনিও চমকে যাবেন। পেছনে ফিরে দেখা যাক, ২০২৬ সালের নির্বাচনের আগে বিএনপির ভেতর চলছিল এক বিশাল অস্থিরতা। দল যখন দীর্ঘ প্রতীক্ষার পর প্রার্থী তালিকা ঘোষণা করল, তখন দেখা গেল অনেক হেভিওয়েট এবং পুরনো নেতার নাম বাদ পড়ে গেছে। এটি হয়তো কৌশলী সিদ্ধান্ত ছিল, কারণ জোটের শরিক দলগুলোকেও তারেক রহমানকে আসন ছেড়ে দিতে হয়েছিল। এই নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির দলীয় প্রার্থী ছিল ২৯১টি আসনে। বাকি আসনগুলো সমমনা দলগুলোকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু গন্ডগোলটা পাকালো ঠিক তখনই। অনেক ডার্ক সাইটের নেতা, যারা বছরের পর বছর এলাকায় নিজের রাজত্ব ধরে রেখেছেন, তারা দেখলেন নির্বাচনে না গেলে তাদের রাজনৈতিক ক্যারিয়ার চিরতরে শেষ হয়ে যাবে। তারা দলের হাইকমান্ডের নির্দেশ মানার চেয়ে নিজের ব্যক্তি ইমেজকে বড় করে দেখলেন। তারেক রহমানের স্পষ্ট নিষেধাজ্ঞার পরেও ৭১ জন নেতা স্বতন্ত্র হিসেবে লড়ার সিদ্ধান্ত নেন। দল মুহূর্তের মধ্যে তাদের উপর বহিষ্কারের খড়গ নামিয়ে আনে। শুরু হয় এক বিশাল ফাটল। একদিকে দলের আদর্শ, অন্যদিকে নেতার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা। সেই সময় এদের মির্জাফর উপাধিতে ভূষিত করেছিল খোদ তৃণমূলের কর্মীরা। ভোটের ফল যখন এলো, তখন দেখা গেল এক বিস্ময়কর চিত্র। বিএনপির অফিসিয়াল কোনো প্রার্থী না থাকলেও ৭ জন বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী তাদের নিজ নিজ এলাকায় বিপুল ভোটে জয়ী হয়েছেন। তাদের এই জয় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকে এক কঠিন সমীকরণের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এই ৭ জন সংসদ সদস্য এখন বুক ফুলিয়ে দাবি করছেন তাদের ভোটে লড়ার সিদ্ধান্তই সঠিক ছিল। তাদের যুক্তি হলো, তারা যদি না দাঁড়াতেন তবে এই আসনগুলো সরাসরি অন্য দলের দখলে চলে যেত। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই জয় কি তাদের আদর্শিক বেইমানিকে ধুয়ে দিতে পারে? দলের চরম বিপদের দিনে যারা হাইকমান্ডের মুখে চুনকালি দিয়ে নিজেদের গদি রক্ষা করেছেন, তাদের এই জয়কে তৃণমূলের ত্যাগী কর্মীরা দেখছেন বিষাক্ত ফসল হিসেবে। সংসদ সদস্যরা এখন ক্ষমতায় গিয়ে বুঝতে পারছেন, সংসদে ৭ জন একা থাকা আর বিএনপি নামক বিশাল ব্যানারের ছায়ার নিচে থাকা আকাশ পাতাল পার্থক্য। আর ঠিক সেই শূন্যতা থেকে শুরু হয়েছে পায়ে ধরার রাজনীতি। এই ৭ এমপির ফিরে আসা নিয়ে বিএনপি এখন পরিষ্কার দুই ভাগে বিভক্ত। নয়াপল্টনের এসি রুম থেকে শুরু করে তৃণমূলের চা দোকান পর্যন্ত চলছে তর্ক বিতর্ক। তৃণমূলের একটি অংশ মনে করছে এই নেতারা অত্যন্ত জনপ্রিয়। তারা যদি দলে না ফেরেন তবে স্থানীয় পর্যায়ে বিএনপি নেতৃত্বহীন হয়ে পড়বে। তাদের মতে রাজনীতিতে আবেগের চেয়ে বাস্তবতা বড়। যেহেতু এই সংসদ সদস্যরা জনগণের ভোটে জিতেছেন, তাই তাদের ফিরিয়ে নিলে সংসদের ভেতর বিএনপির কথা বলার শক্তি বাড়বে। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও আরও ভয়ঙ্কর। রাজপথের সেই সব কর্মী যারা বিগত বছরগুলোতে পুলিশের লাঠিপেটা খেয়েছেন, জেল খেটেছেন, কিন্তু দলের নির্দেশ অমান্য করেননি, তাদের ক্ষোভ এখন আকাশে। তাদের বক্তব্য পরিষ্কার, বিপদের সময় যারা দল ছেড়ে নিজেদের আখের গুছিয়েছে, তারা কখনো দলের বন্ধু হতে পারে না। তবে ভবিষ্যতে বিএনপির চেইন অফ কমান্ড বলে আর কিছু অবশিষ্ট থাকবে না। যে কেউ তখন দল বিরোধী কাজ করার সাহস পাবে, কারণ তারা জানবে জিততে পারলেই তারেক রহমান মাফ করে দেবেন। বিদ্রোহীদের ওপর তারেক রহমানের ক্ষোভ কেবল আদর্শিক নয়, বরং এটি একটি গভীর গাণিতিক ও কৌশলগত হিসাবের উপর দাঁড়িয়ে আছে। রাজনৈতিক বিশ্লেষকরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন, যা বিএনপির পরাজয়ের কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে। নির্বাচনের ফল বিশ্লেষণ করলে দেখা যায়, অন্তত ৩০টি আসনে বিএনপির মনোনীত জোট প্রার্থীরা সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। আর এই হারের মূল কারণ ছিল বিএনপির নিজস্ব বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা। হিসাবটি খুব সহজ কিন্তু যন্ত্রণাদায়ক। বিদ্রোহী প্রার্থীরা যেহেতু বিএনপির পুরনো এবং পরিচিত মুখ, তাই তারা মূলত বিএনপির নিবেদিত প্রাণ ভোটারদের একটি বড় অংশ নিজেদের দিকে টেনে নিয়েছেন। ফলে ভোট ভাগ হয়ে গিয়েছে।
যদি এই বিদ্রোহীরা দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাঁড়াতেন এবং নিজেদের ভোট ব্যাংকটি জোটের প্রার্থীর দিকে ঘুরিয়ে দিতেন, তবে বিএনপি আজ সংসদেও আরও 30টি বেশি আসন পেতে পারত। তারেক রহমান এই হিসেবটি খুব ভালো করেই জানেন। তিনি মনে করেন এই 7 জন আজ বিজয়ী হয়ে হাসলেও তাদের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার কারণেই বিএনপি আজ একক সংখ্যাগরিষ্ঠতা বা আরও বড় শক্তি হতে পারেনি। এই 30টি আসনের ক্ষতি কি কেবল একটি ক্ষমা চাই শব্দ দিয়ে পূরণ করা সম্ভব? তারেক রহমানের নীরবতাই বলে দিচ্ছে তিনি এই বিশ্বাসঘাতকতা সহজে ভুলবেন না। বিশ্বস্ত সূত্রে জানা গেছে এই স্বতন্ত্র সংসদ সদস্যরা নানা মাধ্যমে তারেক রহমানের সাথে যোগাযোগ করার আপ্রাণ চেষ্টা করছেন। তারা এমনকি এই প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা সংসদে গিয়ে দলের প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবেন। তারা তারেক রহমানকে খুশি করার জন্য একটি বড় উপহার দেওয়ার প্রস্তাব দিয়েছেন। সেটি হলো সংরক্ষিত নারী সংসদ সদস্যের একটি আসন। তারা নিজেরা কোনো জোট না করে সেই আসনটি বিএনপিকে উপহার দিতে চাইছেন, যাতে সংসদে বিএনপির নারী প্রতিনিধির সংখ্যা বাড়ে। এটি মূলত তারেক রহমানের মন গলানোর একটি রাজনৈতিক টোপ। কিন্তু তারেক রহমান কি এই পলিটিক্যাল ড্রামা বিশ্বাস করবেন? তিনি খুব ভালো করেই জানেন যারা আজ স্বার্থের জন্য দল ছেড়েছে, কাল তারা আরও বড় লোভে পড়ে অন্য কারো কাছে বিক্রি হবে না তার কি গ্যারান্টি? বিএনপির ভেতর এখন একটি মনস্তাত্ত্বিক লড়াই চলছে, যাকে বিশ্লেষকরা বলছেন শুঁয়োপোকা বনাম প্রজাপতি সিনড্রোম। যারা আজ স্বতন্ত্র হয়ে জিতে এসেছেন তারা নিজেদের প্রজাপতির মতো বর্ণিল বিজয়ী মনে করছেন। তারা ভাবছেন তাদের ছাড়া বিএনপির পক্ষে একা থাকা সম্ভব নয়। কিন্তু দলের নীতি নির্ধারকদের একটি বড় অংশ মনে করে এই নেতাদের বিজয় কেবল তাদের ব্যক্তিগত জনপ্রিয়তায় আসেনি। বিএনপির অনেক সাধারণ ভোটার ধানের শীষ প্রতীক না পেয়ে বাধ্য হয়ে এদের ভোট দিয়েছেন, কারণ তারা আওয়ামী লীগ বা অন্য কোনো দলের প্রার্থীকে ভোট দিতে চাননি। অর্থাৎ এই ভোটগুলো ছিল বিএনপির আমানত, যা এই বিদ্রোহী নেতারা আত্মসাৎ করেছেন। সুতরাং তারা প্রজাপতি নন, বরং দলের গায়ে বসে থাকা পরজীবী, এমনটাই মনে করেন কট্টরপন্থী নেতারা। দলের ভাবমূর্তির প্রশ্নে বিএনপি এখন এক বিশাল চ্যালেঞ্জের মুখে। আন্তর্জাতিক অঙ্গনে এবং সাধারণ ভোটারদের কাছে বিএনপি সবসময় নিজেদের একটি সুশৃঙ্খল দল হিসেবে উপস্থাপন করতে চায়। যদি এই 7 জন বিদ্রোহীকে আজ শ্মশান মানে ফিরিয়ে নেওয়া হয়, তবে বহিষ্কৃত বাকি 64 জন নেতা এবং ভবিষ্যতে যারা বিদ্রোহ করার কথা ভাবছেন তাদের কাছে কি বার্তা যাবে? তারেক রহমান কি একজন দূরদর্শী নেতার মতো কঠোর হবেন, নাকি বাস্তবতার রাজনীতির চাপে পড়ে নীতি বিসর্জন দেবেন? বিএনপির ক্ষুব্ধ কর্মীরা বলছেন, একবার যদি বেইমানিকে পুরস্কৃত করা হয় তবে দলের ত্যাগী কর্মীদের আর কোনো মূল্যায়ন থাকবে না। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? এই বিদ্রোহী নেতাদের কি ক্ষমা করে দেওয়া উচিত, নাকি তাদের জন্য বিএনপির দরজা চিরতরে বন্ধ থাকা উচিত? তারেক রহমানের জায়গায় আপনি থাকলে কি করতেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।